হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শুনতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা। কালকে 18 জন ক্লাস করলে আমার ভালো লাগলো যে যাক, 18 19 জন ক্লাস করছে। পরীক্ষা তো ডেট দেয়নি, এটা বাস্তব, কিন্তু পরীক্ষা তো হয়ে যাবে দেখো। ঠিক আছে, কারণ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টে, ঠিক আছে, যেই পরীক্ষাগুলোর অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল পিএসসির তরফ থেকে, সেগুলোর মধ্যে যেই প্রথম তোমার এক্সামিনেশনের লিস্ট বেরোবে দেখবে, তাতেই প্রথম বলতে প্রথম তিনটে চারটে করে তো একসাথে বেরোয়। তো ওই তিনটে চারটের মধ্যেই দেখবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিটা আছে। ঠিক আছে, হ্যাঁ, এখন বিভিন্ন অসুবিধা রয়েছে পিএসসির, কালকে আলোচনা করেছিলাম। আমি আগামীকাল কলকাতা যাব। আমার কিছু কাজ আছে, অফিসিয়াল কিছু কাজ আছে সেই করতে, এবং আমি সাথে সাথে পিএসসি ভবনেও নিলয় স্যারের কাছে একবার যাব। ফোনে কথা বলা আর সামনাসামনি বসে কথা বলার মধ্যে তো পার্থক্য আছে। বলবো যে স্যার কি মানে ব্যাপার। আমি আগে নীলাদ্রি স্যারকে ফোন করতাম, তো নীলাদ্রি স্যার যেহেতু তোমরা জানো যে রিটায়ার্ড পার্সন, এবার ওনার থেকে আমি নিলয় স্যারের থেকে কারেন্ট ইনফরমেশনগুলো পেয়েছি আর কি। ঠিক আছে, এই কারণে ওনার সঙ্গেই এখন যোগাযোগ করছি। আচ্ছা, আজকে ক্লাসে নাম্বার অফ স্টুডেন্ট খুব কম না? তুমি যাও, এখন যাও। হ্যাঁ, হ্যাঁ যাও, হ্যাঁ, দূরে চলে যাও এখন। আজকে আমি তোমাদের কালকের ক্লাসটারই না কন্টিনিউশন করব। ঠিক আছে, আমি নতুন কিছু পড়াবো না। আজকে অনেকেই ক্লাস করতে পারে, মানে পারবে না আর কি, আমাকে ফোন করে বলেছে, এবং সৌরভ, অনুশ্রী ওরাও ক্লাস করবে না। সেই কারণে কালকের ক্লাসটার কন্টিনিউশন করব, ডিপ ফাউন্ডেশনের টপিকটা শেষ করব। তারপরে তারপরে আজকের ক্লাসটা আমি বৃহস্পতিবার একটা এক্সট্রা ডেট দেবো আর কি। ঠিক আছে, আমি কয়েকটা ডায়াগ্রাম আজকে তোমাদের মেনলি বোঝাবো, ভালো করে বোঝো ডায়াগ্রামগুলো। যারা আগে ক্লাস করেছো আমার কাছে, তাদের তো ডায়াগ্রামগুলো বোঝাই আছে, এমন কোনো বড় ব্যাপার নয় তাদের কাছে। যারা প্রথম করছো, ডায়াগ্রামগুলো বোঝো। পাপিয়া, তোমার কি এমটেক শেষ হয়ে গেল? না স্যার, আমি ছেড়ে দিয়েছিলাম না। ও, তুমি তো ছেড়ে দিয়েছো না এমটেক, হ্যাঁ হ্যাঁ তুমি বলেছিলে। তাই তুমি দেখো, এমটেক ছেড়ে দিলে পিএসসির জন্য স্বাভাবিক, তো পিএসসির জন্য তাকিয়ে এমটেক ছেড়ে দিলে, কিন্তু এদিকে কিন্তু পিএসসি পরীক্ষারই কোনো হেলদোল নেই। হয় নিজের খারাপ লাগে গো জিনিসগুলো, মানে এর একটা পাইল আমি ড্র করছি। ঠিক আছে, ডিপ ফাউন্ডেশনের। স্যার বোর্ডটা স্ক্রিনটা দেখতে পাচ্ছি শেয়ার না। ও, করে। সরি সরি সরি, আমি স্ক্রিনটা শেয়ার করিনি, তাই না? দাঁড়াও, দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করি। আজকে ডিপ ফাউন্ডেশনে আমরা যা পড়বো, সম্পূর্ণ জায়গাটা ড্রয়িং গুলো তোমাদের এঁকে দেখাই। ঠিক আছে, তাহলে এটা ধরো একটা পাইল তুমি ড্র করলে, এটা তার বেস, এখানে হার্ট স্ট্যাটা পেয়ে গেছে। ঠিক আছে, ডিপ ফাউন্ডেশনের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি, যে কতটা লোড ক্যারি করতে পারবে একটা পাইল, সেটা বের করা, এটাই তো আমাদের উদ্দেশ্য। এবং সর্বোপরি উদ্দেশ্য কি, এফিসিয়েন্সিটা বের করা। ঠিক আছে, এবার এফিসিয়েন্সি এমন একটা প্যারামিটার, তার উপর ডিপেন্ড করে তুমি স্থির করতে পারবে যে তুমি গ্রুপ পাইল করবে নাকি সিঙ্গেল পাইল করে তোমার কাজটা তুমি চালাবে। তাই লেন্থটা কত লিখলাম, লেন্থটা 21। আমি যেই পাইলগুলো করেছি আর কি 21 মিটারের, হ্যাঁ, লেন্থ এল এর জায়গাতে দেখো মুখ থেকে 21 মিটার বেরোলো আর কি। লেন্থটা এল আমি এখানে নিলাম, ঠিক আছে, কোনো আপত্তি নেই। এবার বুঝতে হবে যে ওপর থেকে যে তোমার ধরো 1000 কিলোনিউটন লোড আসছে, 1000 কিলোনিউটন লোড এলো, এই লোডটাকে কিভাবে এই পাইল ব্যালেন্স করবে, এটাই তো মূল ব্যাপার না? ঠিক আছে, পি এলো 1000 কিলোনিউটন, এই 1000 কিলোনিউটনকে পাইল কিভাবে ব্যালেন্স করবে, এটাই তোমাদের শেখার ব্যাপার এই চ্যাপ্টারে। তাই এখানে কিভাবে লোডটা ক্যারি করবে, লোডটাকে একটা এন্ড বেয়ারিং এর মাধ্যমে ক্যারি করবে। এবার বলতে পারো স্যার, এন্ড বেয়ারিং এর মাধ্যমে যে ক্যারি করবে সেটা কিরকম, এই এন্ডে, তার মানে
এল ডিস্টেন্স নিচে তুমি হার্ট স্ট্যাটাম পেয়ে গেছো। এই হার্ট স্ট্যাটা থেকে তো একটা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া, এটা তো আমাদের কনস্ট্যান্ট রুল, তোমরা জানোই। তো সেই অনুসারে পি যে লোড এলো তার সমান ও বিপরীত প্রতিক্রিয়া এখান দিয়ে এলো, ঠিক আছে, ভালো কথা এলো। আর্ক স্যার কি করবে? আর ফ্রিকশনের সাহায্যে, ঠিক আছে, ফ্রিকশনটা কি? টোটাল লেন্থ জুড়ে ফ্রিকশন তৈরি হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টোটাল লেন্থ জুড়ে ফ্রিকশন তৈরি হবে, ঠিক আছে, টোটাল লেন্থ জুড়ে। ডাইরেক্ট ফর্মুলা হয় কি বলতো, বুঝতে অসুবিধা হয় অনেক সময়, কিন্তু রিভিশন ক্লাসে তো ফর্মুলা লিখে দেওয়া ছাড়া তো আমার কিছু করার নেই, কারণ এই ডায়াগ্রামগুলো আমি বহুবার তোমাদের পড়িয়েছি। আজকে সময় পেলাম, আজকে প্রথমে ভাবছিলাম যে বলে দেবো যে আজকে পড়াবো না, তাহলে না ডায়াগ্রামগুলো করে দিই, ঠিক আছে, ডায়াগ্রামগুলো করে দিই, কিছুটা তো মাথায় আসবে। এবার তুমি বলতে পারো যে স্যার এটার ইয়েটা কি হবে, এই যে আপনি ড্রটা করলেন, এটা তো আমাদের ততক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না, এটার প্ল্যানে যতক্ষণ পর্যন্ত না এই পাইলটার সেকশনটাকে আপনি দেখাবেন। বললাম নিশ্চয়ই, তো প্ল্যানে তো এটার সেকশনটাকে দেখাতেই হবে, তা নাহলে তোমার কমপ্লিট হচ্ছে না না। আমি সার্কুলার পাইল ধরলাম, ঠিক আছে, কি অসুবিধা আছে, তুমি ধরতে পারো। আমরা স্ট্যান্ডার্ড সার্কুলার পাইল ধরে কাজ করি, আমি সার্কুলার পাইলই ধরলাম, ঠিক আছে, সার্কুলার পাইল। তাহলে এবার তোমাকে যদি বলা হয় যে এই 1000 কিলোনিউটন যে লোডটা এলো, ঠিক আছে, বা যে লোডটা অ্যাক্ট হলো, সেটা কিভাবে এই পাইল ব্যালেন্স করবে, তাই তুমি বলো না একদম। আমি এটাকে কিউইউপি লিখলাম, ঠিক আছে, আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্যাট পার্টিকুলার পাইল, এটাকে আমি লিখলাম এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্স, এন্ড বেয়ারিং এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স আরেকটা কি হলো, আরেকটা সাইড ফ্রিকশন বা স্কিন ফ্রিকশন, যাই বলো সবই রাইট। স্কিন ফ্রিকশন বা রেজিস্ট্যান্স ফোর্স বলে দাও, ভাষা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়। এটাকে স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স ফোর্স, ঠিক আছে, ভালো কথা, রেজিস্ট্যান্স ফোর্স, ঠিক আছে। এবার তুমি আমাকে তো বলতে পারো যে স্যার স্ট্রেস, আমরা তো ছোটবেলায় পড়েছি স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, তাহলে আপনি অ্যাকচুয়ালি ফোর্স বের করছেন, তাই তো লিখেছেন না, এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্স ফোর্স, ফোর্স বের করছেন, স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স ফোর্স। তাহলে আপনার ফোর্স বের করতে গেলে এই স্ট্রেসকে ক্রস সেকশনাল এরিয়া দিয়ে গুণ করতে হবে, এটা তো ছোটবেলায় শিখেছি, এই বিষয়ে তো আর কোনো কথা নেই। আলাম ঠিক আছে, ভালো কথা। তাই তুমি এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্স ফোর্স বের করতে গেলে এন্ড বেয়ারিং স্ট্রেস আর তোমার এই ক্রস এন্ডে, ঠিক আছে, এন্ড বেয়ারিং এরিয়া, এই দুটোর গুণ করো। তুমি বলতে পারো যে এন্ড বেয়ারিং যেই ফোর্সটা এলো সেটা তাহলে কোন ক্রস সেকশনাল এরিয়ার উপর দিয়ে কাজ করবে। তোমরা তো এই ডায়াগ্রামের মধ্যে দেখলেই যে এটার ক্রস সেকশনাল এরিয়াটা একটা স্কয়ার, ঠিক আছে, স্কয়ার বলে একটা সার্কুলার, ফলে এই সার্কুলারের মধ্যে দিয়েই কাজ করবে। এবং এর ডায়ামিটারটাকে আমি ধরলাম, এটা কত ধরি, ডায়ামিটারটা ক্যাপিটাল ডি ধরি, স্মল ডি ধরার কোনো তো উচিত নয়, ক্যাপিটাল ডি ধরে, ঠিক আছে, এটা ধরলাম। তাহলে তুমি এটার এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্সটাকে কি লিখলে, এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্সটাকে লেখো কিউ ইবি, ইবি ফর হচ্ছে এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর এরিয়াটা তাহলে কি হবে, এই সার্কুলার পোর্শনটার এরিয়া, তার মানে পাই বাই 4 ক্যাপিটাল ডি স্কয়ার, পাই বাই 4 ইন্টু ক্যাপিটাল ডি স্কয়ার, হয়ে গেল এটা, ঠিক আছে, হয়ে গেল। আর স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্সটাকে তুমি কি বলবে, কিউএসএফ, কিউএসএফ ইন্টু তোমার এই স্কিন ফ্রিকশন যেই পার্টিকুলার এরিয়াটার মধ্যে কাজ করছে, তাহলে স্কিন ফ্রিকশন কোন এরিয়াটার মধ্যে কাজ করছে, এই যে পাইলটা রয়েছে তার পরিধির মধ্যে দিয়ে কাজ করছে, তাহলে এর পরিধির ফর্মুলা কি, পরিধির ফর্মুলা হচ্ছে পাইটি, ঠিক আছে, পাইডি। আর পরিধি টোটাল কতটা লেন্থ জুড়ে রয়েছে, টোটাল এল লেন্থ জুড়ে রয়েছে, তাহলে পরিধির এরিয়া কি হয়ে যাবে, পাই ডি ইন্টু এল। তাহলে তুমি এটাকে লেখো পাই ডি ইন্টু এল, ঠিক আছে, এটা একদম পরিষ্কার লিখলে। এবার তোমাদের শিখিয়েছিলাম এই কিউইবি, কিউইবি কে আমরা কি লিখি, 9C লিখি। এটা স্যার কোথা থেকে এলো, এটা এই ক্লাসে আমার আর বলার অবকাশ নেই, এটা আমি ডিটেলসে এই জায়গাগুলো পড়িয়েছিলাম, ঠিক আছে। এই 9C জায়গাটা কোথা থেকে এলো বলো তো, ওই সিএনসি, ঠিক আছে, সিএন, বা এটাকে আরেকটু যদি তুমি ভেঙে বলি, আরেকটু এটাকে যদি ভেঙে বলি, এটাকে তুমি
সি ইন্টু এনসি বলো, ঠিক আছে, সিএনসি, কারণ আমরা টার্জেগিস ফর্মুলাতে কি রেখেছিলাম যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে, এর ফর্মুলা কি সিএনসি প্লাস গামা ইন্টু ডিএফ ইন্টু এন কিউ প্লাস 0.5 গামা বি এন গামা। সেখান থেকে তোমায় দেখিয়েছিলাম সম্পূর্ণটাকে অ্যানালাইসিস করে যে এই এনসির ভ্যালু কত আসছে, এনসির ভ্যালু পাইলের ক্ষেত্রে 9 আসছে, সেখান থেকেই এটা আসে 9 সি, ঠিক আছে, 9 সি। আর কিউ এস এফ তোমাদের কি বলেছিলাম, কিউ এস এফ হচ্ছে আলফা ইন্টু সি ড্যাশ। আচ্ছা এই, এবার তুমি বলতে পারো যে আমি তো দুটো জিনিস দেখলাম, এখানে দেখলাম সি আর এখানে দেখলাম হচ্ছে সি ড্যাশ, তাহলে এই সি আর সি ড্যাশ এর মধ্যে কি পার্থক্য হলো? সি ড্যাশ হচ্ছে যতটা লেন্থে, ঠিক আছে, তোমার পাইলটা রয়েছে সেই লেন্থের বা যেই পাইলের পরিধি, সেই পাইলের পরিধির সাথে যেই সয়েল অ্যাসোসিয়েটেড, সেই সয়েলের ফ্রিকশনটাকে আমরা সি বার বললাম, তাহলে এটা হচ্ছে সি বার। আর সি কোনটা? পাইল যেই লেয়ারে রেস্ট করছে তার নিচের সয়েলের কোহেশনটাকে আমরা সি বলবো। তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে গেল সি আর সি বারের মধ্যে ফর্মুলা কি পার্থক্য হলো। এবার তোমরা ফর্মুলা লিখে দাও, 9c ইন্টু পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার, ঠিক আছে, ডি স্কয়ার প্লাস আলফা ইন্টু সি বার, তারপরে হচ্ছে পাই ডিএল, পাই ডিএল, ব্যাস এইটুকুনি তো, এর বাইরে আর কিছুই নেই। এবার তুমি বলতে পারো স্যার এটা তো আপনি কিউ ইউপি দিলেন, ঠিক আছে, আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্যাট পার্টিকুলার পাইল। এবার যদি কিউ এপি হয় অ্যালাওয়েবল লোড ক্যারিং ক্যাপাসিটি, কি আর করবো, অ্যালাওয়েবল লোড ক্যারিং ক্যাপাসিটি হলো এটাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু কত হয়? ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু হয় 2.5 থেকে 3, ঠিক আছে, মুখস্থ ভ্যালু, এর মধ্যে কোনো বিয়ে নেই। তাহলে এটাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করতে হবে। এই ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু কত হচ্ছে? ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু হচ্ছে 2.5 থেকে 3, ঠিক আছে, এটা তুমি মুখস্থ ভ্যালু পেলে। এবার তুমি কি করছো বলো তো, পাইলটা এমন একটা জায়গায় তুমি পাইলিং করতে হলো তোমাকে যেখানে শুধুমাত্র এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্স রয়েছে, এই স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্সটা নেই, হতেই পারে এটা সাইড কন্ডিশনের ওপর। তাহলে তুমি যদি কিউ এপি বের করো তাহলে তুমি কি করবে? তাহলে তুমি কিউ এপি বের করলে তোমার শুধুমাত্র এটুকুন পার্ট রয়েছে, এই 9c ইন্টু পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার, ঠিক আছে, পাই বাই 4 ডি স্কয়ার ডিভাইড বাই f1, এইটুকুন পার্ট রয়েছে। আবার এমন একটা জায়গায় তুমি পাইলিং করতে গেলে তুমি শুধুমাত্র স্কিন ফ্রিকশনের রেজিস্ট্যান্সের সাহায্যেই এই যে ওপর থেকে 1000 কিলোনিউটন লোড আসছে 1000 কিলোনিউটন লোডটাকে ব্যালেন্স করে দিলে, তার মানে এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্সটা নেই। তাহলে তোমার কি হয়ে যাবে? কিউএপি, কিউএপি তোমার হয়ে যাবে যে আলফা ইন্টু সি বার পাই ডিএল, পাই ডিএল ডিভাইড বাই এফ টু, ঠিক আছে। তাহলে এবার এবার দুটোই যখন রয়েছে, ঠিক আছে, কম্বাইন্ডলি, তখন তোমার ফ্যাক্টর অফ সেফটি হলো 2.5 থেকে 3। এবার যদি শুধুমাত্র এই F1 আসে, F1 এর ভ্যালু, ঠিক আছে, সেক্ষেত্রে হয়ে যাবে 3, আর F2 এর ভ্যালু হয়ে যাবে 2। এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, এখানে কোনো উপায় নেই মনে রাখা ছাড়া, না বিশেষ কোনো উপায় নেই। এইভাবে এই ফর্মুলাটা এলো, ঠিক আছে। এবার আমাদের উদ্দেশ্য কি? তোমাদের এফিসিয়েন্সিটা বলা তো। এবার এফিসিয়েন্সিটা বলতে গেলে এটুকুন তো ভালো করে বুঝতে হবে, আবার বুঝতে হবে গ্রুপ পাইল সম্পর্কে। গ্রুপ পাইল জিনিসটা কি বলো তো? ধরো তুমি আহ, উম, 3 3 6 3 9টা পাইলের একটা গ্রুপ তৈরি করলে, করতেই পারো 9টা পাইলের গ্রুপ। চলো ড্রয়িংটা করি আগে। বোঝা গেল? আজকে মনে হয় বোঝা গেল নাকি, ডায়াগ্রামটা দিয়ে বোঝালাম বলে? যারা আগে কোনোদিনও ক্লাস করনি আমার, বুঝে বুঝে গেছে। হ্যাঁ তুমি তো আগেও বুঝেছো, কালকেও তুমি বুঝেছো, তুমি তোমারটা ছেড়ে দাও, আমি তোমাকে বলছি না, ঠিক আছে। যারা নতুন ক্লাস করছো, দেই কে আছে নতুন নতুন ক্লাস, আজকে ওরা আসেনি কেউই ক্লাসে, আসেও না ক্লাসে। এত চেষ্টা করি তোমাদের যতটা সম্ভব ভালো করে পড়ানোর, না ও কেউই আসেনি। ওই ডাব্লিউবিএসআরডি এর 3 4টে ছেলে। আমি এখন আর নতুন কেউ এলে না পড়াতেও চাই না, কারণ কি বলতো, আহ, একজন কেউ নতুন ক্লাস করতে এলো তো সে তো আজকের জায়গাতে দাঁড়িয়ে বুঝতে পারবে না, কারণ ব্যাচটা এগিয়ে গেছে। আজকে যেহেতু আমাকে এরা বললো স্যার আজকে আর ক্লাস করব না, আজকে কালকে যাদবপুরের এমটেকের সেমিস্টার আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লাস যখন করবে না ওদের এই জায়গাটা বুঝাই তাহলে, এটা চিন্তা করেই ক্লাসটা করালাম।
আমি সুরাজ আমাকে ফোন করেছিল, আমি সুরাজকে বলে দিয়েছিলাম সুরাজ আজকে ক্লাস করাবো না, ঠিক আছে, সেই জন্য সুরাজ আসেওনি মনে হয় ক্লাসে, কিন্তু পড়ালাম ওরাই দেখলাম নেই, আরে এটা কিরকম জিনিস হলো, ঠিক আছে। এবার গ্রুপ পাইল, গ্রুপ পাইল মানে এই একটা পাইল, দাঁড়াও, এই একটা পাইল, ঠিক আছে, দুটো পাইল, এই তিনটে পাইল, চারটে পাইল, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এই গ্রুপ অফ ফাইল নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। গ্রুপ অফ ফাইল নিয়ে কাজ করলে কি হয় বলো তো, এই মাঝের যে সয়েলটা আছে না, তুমি তো বলতেই পারো যে এই জায়গাটা তো আর আপনার ফাইল না, এই জায়গাটা তো আপনার সয়েল, এটা তো মানে একদম সিম্পল ব্যাপার, হ্যাঁ, এই জায়গাটা তো আপনার সয়েল। তাহলে এই সয়েলের কি নেচার, এই সয়েলের নেচারটাও তোমাকে জানতে লাগবে। এই দেখো চারটে পকেট হয়েছে সয়েলের, আমি একটা পকেটকেই আমি এরকম হ্যাচিং করব, বাদ বাকিগুলো তোমরা বুঝে নাও, ঠিক আছে, হ্যাঁ। এই একটা, আমি এটাকে পকেট ওয়ান, পকেট টু, ঠিক আছে, পকেট থ্রি আর পকেট ফোর, চারটে পকেটে ভাগ করলাম। এই চারটে পকেটের সয়েলটাও না দারুণভাবে কম্প্যাক্টেড হয়ে যায়, ঠিক আছে, দারুণভাবে কম্প্যাক্টেড হয়ে যায়। এবার এখানে একটা টার্ম তোমাদের বলিনি, এই জায়গাটাতে বলবো বলে, তোমাদের এখানে সি কি জিনিস বললাম, সি বার কি জিনিস বললাম, আলফা কি জিনিস বলিনি। আলফা হচ্ছে অ্যাডেশন, ঠিক আছে। অ্যাডেশন কাকে বলে, দুটো বিপরীত ধর্মী মেটেরিয়ালের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সকে অ্যাডেশন বলে। তাহলে স্যার এখানে অ্যাডেশন বলতে আপনি কোন জায়গাটাকে বোঝাচ্ছেন, দেখো না, এই পাইলের মধ্যে একটা পয়েন্ট নিলাম, আর পাইল মানে কংক্রিট, আর পাইলের বাইরে একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এই 1 নম্বর আর 2 নম্বর নাম দিলাম, এই দুটো পয়েন্টের মধ্যে আমি তোমার অ্যাট্রাকশন ফোর্সটাকে যখন কনসিডার করব সেটাকে আমি বলবো অ্যাডেশন। অ্যাডেশনের ভ্যালু কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, তা না হলে সম্ভব না করা, বুঝলা। এবার এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এই এই 2 নম্বর পয়েন্ট নিলাম আর এই 1 নম্বর পয়েন্ট নিলাম, এই দুটো পয়েন্টের মধ্যে আমি কম্পেয়ার করব, এই দুটো পয়েন্টের মধ্যে কম্পেয়ার করব অ্যাডেশন বা অ্যাডেশন ফ্যাক্টর যাই বলো না কেন। এবার আমি তো তোমাকে বলতে পারি যে ভাই একটা জিনিস তুমি চিন্তা করো তো, এই 2 নম্বর পয়েন্টটা কি, মাটি, তো এখানেও তো 2 নম্বর পয়েন্টটা ছিল মাটি, ঠিক আছে, আর 1 নম্বর পয়েন্টটা ছিল কংক্রিট, কিন্তু গ্রুপ পয়েলের ক্ষেত্রে তো 1 নম্বর পয়েন্টটাও তোমার মাটির, কম্প্যাক্টেড সয়েল, ঠিক আছে, এটা কিন্তু কংক্রিট না। তাহলে দুটো একই ধর্মী পদার্থের মধ্যে আবার কি অ্যাডেশন থাকতে পারে, তাহলে অ্যাডেশন ফ্যাক্টরের ভ্যালু এখানে 1 হয়ে যায়, এটা বুঝতে হয়, ঠিক আছে, এটা একটা জিনিস বুঝতে হয়। আর আমরা কি দেখলাম, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কাকে বলে, এফিসিয়েন্সি বলে হচ্ছে তোমার এন ইনটু, না এন নয়, এটা হচ্ছে তোমার কিউ ইউজি, কিউ ইউজি ডিভাইড বাই এন ইনটু কিউ ইউপি। কিউ ইউপি মানে একটা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি, এই যে ফর্মুলা তোমাদের শেখালাম এখানে। আর কিউ ইউজি কি, কিউ ইউজি হচ্ছে গ্রুপ অফ পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি। গ্রুপ অফ পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটির ফর্মুলাটা আমি এখনই তোমায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এই এফিসিয়েন্সির ভ্যালু, এই এফিসিয়েন্সির ভ্যালু কি হতে পারে, এই এফিসিয়েন্সির ভ্যালু আমাদের সবসময় কাম্য হচ্ছে গ্রেটার দেন 100%, ঠিক আছে, যদি ইকুয়ালস টু 100% হয়, অনেক সময় আমরা কাজ করে থাকি কিন্তু, আবার এফিসিয়েন্সির ভ্যালু যদি লেস দেন 100% হয় তাহলে আমরা কোনোদিনও সেই এফিসিয়েন্সি দিয়ে কাজ করব না। এফিসিয়েন্সির ভ্যালু গ্রেটার দেন 100% বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো তুমি একটা গ্রুপ পাইল করলে, ঠিক আছে, তুমি কিউ ইউজি আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ গ্রুপ পাইল করলে, এই গ্রুপ পাইলের মধ্যে কি রয়েছে, এন ইনটু কিউ ইউপি, ঠিক আছে, তার মানে একটা পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি তুমি এখানে কত ধরছো, এখানে তুমি লিখেছি, এখানে দেখো 1000 কিলো নিউটন, তাহলে এটার লোড ক্যারিং ক্যাপাসিটি তুমি 1000 কিলো নিউটন ধরলে, এবং তুমি এখানে এই ডায়াগ্রামেই তুমি 9টা পাইল ইউজ করলে, তাহলে টোটাল 9000 কিলোনিউটন লোড 9টা পাইল ইউজ করছে, মানে ক্যারি করছে। যদি গ্রুপ পাইল, যদি গ্রুপ পাইল সামগ্রিকভাবে যদি ধরো 12,000 লোড ক্যারি করছে, 12,000 লোড ক্যারি করছে, তাহলে তুমি দেখো 9টা পাইল দিয়ে তুমি 9,000 লোড ক্যারি করাতে পারছিলে, তুমি গ্রুপে করে দিলে 12,000 লোড ক্যারি করছে, তার মানে কি তিনটে পাইলের খরচা বেড়ে গেল, এক একটা পাইল করতে কম বেশি 1.5 লাখ টাকা করে লাগে 21 মিটারের পাইল। কিছুদিন আগেই আমি একটা প্রজেক্টে করলাম, ঠিক আছে, ফলে টাকার ভ্যালুটাও জানি, তাই 1.5 লাখ টাকা করে লাগছে। এবার এখন ক্লাসে দেখো কে এলো, হ্যাঁ, এই যে সুরাজকে বলেছিলাম, হ্যাঁ, তাহলে সুরাজ একটুখানি পড়াচ্ছি, হ্যাঁ বলেছিলাম আজকে পড়াবো না,
এতগুলো ছেলে মেয়ে এসছে, হ্যাঁ না তো করা যায় না, এবার একটুখানি পড়াচ্ছে, ডায়াগ্রামটাই মাত্র পড়াবো। এবার তাহলে তুমি দেখলে তুমি দেড় দেড় তো নয় তিনে 12 মানে তিন 45, 4.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা তুমি সেভ করে নিলে, তাহলে গ্রুপ পাইলে, তাহলে এফিসিয়েন্সি তো গ্রেটার দেন 100% হলো। এবার যদি এমন হয় যে এখানে তুমি কত পেলে, এটা তুমি পেলে 900 কিলোনিউটন, নটা পাইল ক্যারি করছে, গ্রুপ পাইলও তুমি দেখছো 900 কিলোনিউটন ক্যারি করছে, তাই তো তোমার এফিসিয়েন্সি 100% হলো। সে তোমার কাছে খুব একটা কাম্য নয়, 4.5-5 লাখ টাকা তুমি সেভিং করতে পারলে না। আর যদি হয় এরকম যে নটা পাইল 900 কিলোনিউটন ক্যারি করলো, এবার তুমি গ্রুপ পাইল করলে সেটা 500 কিলোনিউটন ক্যারি করে দিল, তাহলে তো তোমার ফলস হয়ে গেল না, তোমার তো মানে কাজের কাজ হলো না, ফলে এফিসিয়েন্সি 100% এর চেয়ে কম গেল, এটাও তোমার কাছে কাম্য না। তা এফিসিয়েন্সি 100% জিনিসটা কি, এটাই আমাদের উদ্দেশ্য কিন্তু, হ্যাঁ, এই এফিসিয়েন্সিটা বের করা, এফিসিয়েন্সি ইকুয়ালস টু কিউইউজি ডিভাইড বাই এন ইন্টু কিউইপি, এটাই বের করার উদ্দেশ্য। এবার হচ্ছে কি, এবার তুমি বলো স্যার আপনি কিউইউজিটার ফর্মুলা আমাদের শেখান। কিউইউজির ফর্মুলা কালকেও শিখিয়েছি। এবার তাহলে এটা এরকম আসছে কেন রে ভাই, তাহলে এটা কিউইউজির ফর্মুলা কি, একই ফর্মুলা, এটাকেই শুধু কপি পেস্ট করব, কিচ্ছু করব না। দেখো এখানে এই 9c যে লিখেছি 9c লিখবো, এটাকে 9c লিখবো, চলো তোমাদের দেখে দেখে লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে কি পার্থক্য হচ্ছে। 9c ইনটু, এখানে কি ছিল, এখানে একটা পাইলের, ঠিক আছে, তোমার বেসের এরিয়া, বা যেটা তোমার বেস থেকে এন্ড বেয়ারিং এন্ড বেয়ারিংটা ক্যারি করছে তার এরিয়া, তাহলে এখানে কি হবে, এখানে সম্পূর্ণ সম্পূর্ণ গ্রুপের এরিয়া হবে। তাহলে এই বি ধরলাম এর দুটো বাহুর ডাইমেনশন বি, তাহলে এটা কি হবে, এখানে কি লিখবো, 9c ইন্টু কি লিখবো সোহম, 9c ইন্টু বি স্কোয়ার লিখবো না, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। 9c ইন্টু বি স্কোয়ার লিখবো। সময় আছে এখনো, একটু ঠিকঠাক পড়ে পিএসসিটা লাগিয়ে দাও, ঠিক আছে, দেখবে জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। 9c ইন্টু বি স্কোয়ার প্লাস প্লাস আলফা ইন্টু সি বার, ঠিক আছে, তাহলে এটা কি লিখবো, তাহলে 4b হলো এর পরিধি, 4b ইন্টু এল, এখানে কি লিখেছিলাম, এখানে লিখেছিলাম পাই ডিএল, ঠিক আছে, স্কোয়ার ছিল বলে পাই ডি ছিল পরিধি, এখানে 4b ইন্টু এল। এখানে আলফার ভ্যালু কত হবে, এখানে আলফার ভ্যালু 1 হবে, কেন আলফার ভ্যালু 1, এখানে তোমায় দেখিয়েছি আলফার ভ্যালু কেন 1 হয়, এই তো তুমি কিউইউজি পেয়ে গেলে, এবার তুমি এফিসিয়েন্সি বের করে নাও। এটা গেল, এটাই তোমাদের বলেছি না টোটাল 6টা কনসেপ্ট, ঠিক আছে, নিউমেরিক্যাল প্রবলেম আসার এই ইয়ে থেকে, ডিপ ফাউন্ডেশন থেকে। তাহলে এই প্রথম দুটো কনসেপ্টকে, প্রথম তিনটে কনসেপ্টকে আমি একটাই করেছিলাম, এটা এখন থেকে বলবো এটা একটাই কনসেপ্ট। আমি আর ওই একটা ইন্ডিভিজুয়াল পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি, গ্রুপের লোড ক্যারিং ক্যাপাসিটি নিয়ে আর কোনো লেকচারে বলবো না। আমি একদম এরপরে যে রিভিশন ক্লাস হবে একদম এফিসিয়েন্সি থেকে শুরু করব। এফিসিয়েন্সি থেকে শুরু করলে গ্রুপের লোড ক্যারিং ক্যাপাসিটি আর ইন্ডিভিজুয়ালের লোড ক্যারিং ক্যাপাসিটি এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তুমি আমাকে বলতে পারো, ক্রস কোশ্চেন করতেই পারো, যে স্যার এই আপনি যে এফিসিয়েন্সি আপনার 100% এলো, তাহলে এই এফিসিয়েন্সি 100% কিসের কিসের উপর ডিপেন্ড করে, এফিসিয়েন্সি 100% দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা টাইপ অফ সয়েল, আরেকটা হচ্ছে স্পেসিং, ঠিক আছে। স্পেসিংটা কি জিনিস, এই একটা পাইল থেকে আরেকটা পাইলের ডিস্টেন্সটাকে স্পেসিং বলে, এটা তো ছোট থেকেই আমরা শুনে এসেছি, এটাতে কোনো ইয়ে নেই। স্পেসিং কি জিনিস সেটা জানি আমরা, ঠিক আছে, স্পেসিং কি জিনিস সেটা জানি, কিন্তু স্পেসিং এর কিছু স্ট্যান্ডার্ড ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে। আর কি বলেছে, সয়েলটা হতে হবে ক্লে সয়েল, তাহলে এফিসিয়েন্সি 100% এর দুটো ক্রাইটেরিয়া, সয়েলটা হতে হবে তোমার ক্লে সয়েল, আর একটা হচ্ছে স্পেসিং। এবার স্পেসিং এর ভ্যালুগুলো চলো তোমাদের বলি কি কি হবে। স্পেসিং এর ভ্যালু হবে হচ্ছে, বলো কত হবে, যদি শুধুমাত্র এন্ড বেয়ারিং হয়, ঠিক আছে, গ্রুপ পাইলটা, তাহলে একটা পাইল থেকে আরেকটা পাইলের স্পেসিং কত হবে সোহম, স্যার 2.5, 2.5d থেকে কত ডি, 3.5d, 3.5। 3.5d, তারপর এটা কত হবে, তারপর এটা হচ্ছে 2.5d থেকে 3.5d, প্রথমটা হলো এক, দেখো তোমার গ্যাপ আছে, ঠিক আছে, আড়াই থেকে 3.5 এক, তারপর এটাতেও এক গ্যাপ, যদি শুধুমাত্র তোমার স্কিন ফ্রিকশন হয় তাহলে 3d থেকে 4d, ঠিক আছে, আর যদি বোধ যদি থাকে তাহলে হচ্ছে এই মিনিমাম 2.5d আর ম্যাক্সিমাম 4d, এই রেঞ্জের মধ্যে থাকবে।
এটা যদি থাকে তাহলে এটা থাকে হচ্ছে 2.5D থেকে 4D, দ্যাটস অল, আর কিছু নেই, এইটুকুনি তো তোমাদের ব্যাপার, ঠিক আছে। তাহলে হচ্ছে 2 পয়েন্ট, তাহলে কি হলো ওটা, ওটা 2.5D থেকে এক ডিফারেন্সে, এটা মনে থাকতে পারলে 2.5D থেকে 3.D, 3D থেকে 4D, আর আড়াই থেকে 4, মানে মিনিমাম আর ম্যাক্সিমাম, এই দুটো ভ্যালু নিয়ে লিখলে স্পেসিং। আর হচ্ছে সয়েলটা তোমার কিরকম হবে, সয়েলটা তোমার হবে স্যান্ডি সয়েল, ঠিক আছে, সয়েলটা হবে স্যান্ডি সয়েল। স্যান্ডি সয়েলের এফিসিয়েন্সি তোমার সব সময় যদি স্পেসিংটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা হয় তাহলে গ্রেটার দেন 100% হয়, ঠিক আছে, এই গেল। আর এই ভ্যালুটা কিন্তু মনে রাখো একটু কষ্ট করে, হ্যাঁ, এখানে তোমাদের কি বললাম, এখানে 2.5D থেকে 3.5D, আর এটা কিন্তু হাফ ডিফারেন্স হচ্ছে, দেখো আমি এভাবেই মনে রেখেছি, তোমার গ্রুপের ক্ষেত্রে এক করে ডিফারেন্স হচ্ছে এদের মাঝে, আর এখানে কিন্তু হাফ করে 2.5 থেকে 3। আর F1 এর ভ্যালু কত হবে, F1 এর ভ্যালু হবে 3, আর F2 এর ভ্যালু কত হবে, এই 2.5 কমে গেল 2, ঠিক আছে, এরকম মনে তো রাখতে হবে। তাহলে এই এখন থেকে বলবো এই একটা কনসেপ্ট, এফিসিয়েন্সি একটা কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট কি, দ্বিতীয় কনসেপ্ট গতকালই তোমাদের শেখালাম এখানে, দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। তারপর 2 নম্বর কনসেপ্ট, 3 নম্বর কনসেপ্ট কি, 3 নম্বর কনসেপ্ট হচ্ছে আন্ডারডিমড পাইল। আর ব্যাস, এই তো, এই তিনটে কনসেপ্ট গেল। আরেকটা জায়গা তোমাদের ওই ইঞ্জিনিয়ার্স নিউজ ফর্মুলা, ওই ফর্মুলাগুলো, ঠিক আছে, ফর্মুলাগুলো যে করিয়েছিলাম, দ্যাটস অল, এইটুকুনি তো আছে বলো ডিপ ফাউন্ডেশনে, ঠিক আছে। আমি এতটুকুনি বলবো আজকে, এটা এতটুকুনি বলবো। কালকের ক্লাসটা আমি এখানেই, এই দুটো ডায়াগ্রাম আমাকে একটু ইলাবোরেটলি বলার প্রয়োজন ছিল, আমি এটাকে বলে দিলাম। আর তোমাদের ক্লাস করাবো হচ্ছে বৃহস্পতিবার তোমাদের কি করাবো, আরসিসি ডিজাইনের, আরসিসি ডিজাইন তোমাদের কতদূর পড়িয়েছি, স্ল্যাব পড়িয়েছি, কলাম পড়িয়েছি, ভালো করে পড়িয়েছি কিন্তু এবার, ঠিক আছে, রিভিশনে স্ল্যাব পড়িয়েছি, কলাম পড়িয়েছি, আর তোমাদের ইয়েটা পড়ালাম, ওই প্রিস্টেস কংক্রিট। আমি নেক্সট ক্লাসে তোমাদের ফুটিং শেষ করব, ঠিক আছে। আর আর তোমাদের ওয়ার্কিং স্ট্রেস মেথড আর লিমিট স্টেট মেথড, এটুকুনের প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে আসো, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, বোঝা গেল আজকে ডায়াগ্রামের সাহায্যে বললাম বলে, হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। চলো চলো, ঠিক আছে, ওকে, আমি ক্লাসটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখো, ক্লাসগুলো দেখলেই পিএসসি তে পারবে, এমন কোনো হাতি ঘোড়া নেই এগুলোতে। চলো, গুড নাইট।